নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের তোমাদের 2 নম্বর অধ্যায়, যেটি গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণের আজকে আমরা অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রোর প্রকল্প এবং মোলার আয়তন বা পদার্থের গ্রাম আণবিক ভর নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আমাদের অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রোর প্রকল্পটি জানার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে সেটা হচ্ছে মোলার আয়তন কি বা পদার্থের গ্রাম আণবিক ভর কি। এই বিষয়টি আগে আমাদের একটু বুঝতে হবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়ি আমরা সরাসরি চলে আসি। প্রথমে মোলার আয়তন। মোলার আয়তন অ্যাকচুয়ালি কি? দেখো, মোলার আয়তন হলো কোনো নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে, এই দুটো কথা মেন। কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, এই দুটো কথা যেন মিসিং না হয়। ওকে। এক মোল এক মোল অণু পরিমাণ, এক মোল অণু পরিমাণ, কোন এক মোল অণু পরিমাণ কোন গ্যাসীয় পদার্থ, কোন গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন অধিকার করে থাকে, আয়তন অধিকার করে থাকে, যে পরিমাণ আয়তন অধিকার করে থাকে তাকে ওই নির্দিষ্ট উষ্ণতা ও চাপের, তাকে ওই নির্দিষ্ট উষ্ণতা ও চাপের ওই পদার্থের মোলার আয়তন বলে। মোলার আয়তন বলে বা ওই পদার্থের গ্রাম আণবিক ভর বলা হয়। এই যে কথাটা, এই কথাটার মানে আমাদের একদম প্রপারলি বুঝতে হবে। মোলার আয়তন কথার অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতা এবং চাপ, এই দুটো লাগবে। এবার এক মোল অণু পরিমাণ, এক মোল অণু পরিমাণ কোন গ্যাসীয় পদার্থ। এবার গ্যাসীয় পদার্থ তোমার মৌলিক পদার্থ হতে পারে অনেক সময়, আবার অনেক সময় যৌগিক পদার্থ। এই দুটোর যে কোনো পদার্থই হতে পারে। যে পরিমাণ আয়তন, তার মানে এক মোল অণুর জন্য ওই গ্যাসীয় পদার্থটা যতটা পরিমাণ আয়তন অধিকার করে থাকবে তাকে বলা হবে ওই নির্দিষ্ট উষ্ণতা ও চাপে ওই পদার্থের মোলার আয়তন বা ওই পদার্থের গ্রাম আণবিক ভর। ক্লিয়ার? এখন এখান থেকে যদি আমরা আরেকটু চিন্তা করি, মনে করো যে পারদ স্তম্ভের চাপ যদি, পারদ স্তম্ভের চাপে, ওকে, এই পারদ স্তম্ভের চাপ যদি পি মিলিমিটার হয়, পারদ স্তম্ভের চাপ যদি পি মিলিমিটার হয়, চাপ হচ্ছে পি এবং সেটা হচ্ছে মিলিমিটার হয়। তারপরে এবার এই মোল অণুর সংখ্যা যদি এন হয়, মোল অণুর সংখ্যা যদি এন হয় এবং এবং আয়তন যদি ভি হয়, আয়তন যদি ভি হয়, তার মানে কি পারদ স্তম্ভের চাপ যদি পি মিলিমিটার, মোল অণু সংখ্যা যদি এন হয় এবং আয়তন যদি ভি, এখানে একটু লিটার দিই আমরা, ওকে, লিটার হয়, ভি লিটার হয়, তাহলে এই মোলার আয়তন কত? সেক্ষেত্রে মোলার আয়তন, দেখো মোলার আয়তন ইকুয়াল টু, মোলার আয়তন ইকুয়াল টু এই যে ভি আয়তন বাই সেই মোল অণুর সংখ্যা, এটা অ্যাকচুয়ালি লিটার ইন্টু মোল ইনভার্স। এটাকেই কিন্তু আমাদের লেখা যায় লিটার অবলিক মোল।
এবার লিটার অবলিক মোল মানে হচ্ছে লিটার অবলিক মোল ইনভার্স। ক্লিয়ার? আশা করি এই তোমাদের মোলার আয়তন নিয়ে কোনো সমস্যা নেই। তবে এখান থেকে আরেকটি বিষয় আমাদের জানতে হবে, এই যে মোলার আয়তন, এই মোলার আয়তন গ্যাসের যে প্রকৃতি এবং গ্যাসের যে আণবিক ভর, ওকে, কি গ্যাসের প্রকৃতি এবং গ্যাসের যে আণবিক ভর, এই দুটোর উপর নির্ভর করে না। মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ মোলার আয়তন। ওকে, মোলার আয়তনের ক্ষেত্রে গ্যাসের প্রকৃতি এবং গ্যাসের যে আণবিক ভর, এই দুটোর উপর এই মোলার আয়তন ডিপেন্ডেন্ট নয়, নির্ভর করে না। এই নির্ভর করে কার উপরে? এই যে চাপ চাপ আর এই যে উষ্ণতা, এই দুটো জিনিস মনে রাখতে হবে, চাপ আর উষ্ণতা। এই যে চাপ চাপ পি আর উষ্ণতা 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 হচ্ছে টি। তাহলে চাপ পি এবং উষ্ণতা টি, এই দুটোর পরিবর্তন, এই দুটো অনেক সময় পরিবর্তন হবে, এই পরিবর্তনের উপরে আমাদের এই মোলার আয়তন ডিপেন্ডেন্ট, নির্ভর করে। এই জন্য কোনো প্রমাণ চাপে এসটিপিতে, এই কথাটা মনে রাখতে হবে, কোনো প্রমাণ চাপে এসটিপিতে, প্রমাণ চাপে এই যে এসটিপি, এই এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হয়, যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার অবলিক মোল ইনভার্স। এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য, যে কোনো গ্যাসের প্রমাণ চাপে এবং উষ্ণতায়, প্রমাণ চাপ এবং উষ্ণতা এই দুটো কথা হবে, প্রমাণ চাপ এবং উষ্ণতাতে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত? কোনো গ্যাসের এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার ইন্টু মোল ইনভার্স। ক্লিয়ার? এই জিনিসটা তোমাদের অনেক কাজে লাগবে, শুধু একটু মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের মোলার আয়তনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা কিন্তু এখানে। এখন আমরা আসবো অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রোর প্রকল্পটা অ্যাকচুয়ালি কি। বিজ্ঞানী অ্যাভোগাড্রো তার সূত্রের মধ্যে বা প্রকল্পের মধ্যে কি বলেছেন, সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই বিষয়টি বোঝার আগে সর্বপ্রথম আমাদের এই দুটো ফিগারের দিকে, একটু চিত্রের দিকে নজর রাখতে হবে। সেটা কি? এটা হচ্ছে একটা বেলুন, এটাও একটা বেলুন, এটাও একটা বেলুন। এখন এই বেলুনের প্রথমটিতে আছে হাইড্রোজেন গ্যাসে পূর্ণ, তার মানে এই বেলুনটির মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে এবং এই গ্যাসের যে ভলিউমটা, আয়তন, সেটা হচ্ছে 1 লিটার। সেম ভাবে পরবর্তী যে বেলুন তোমরা দেখতে পাচ্ছ, এই পরবর্তী বেলুনের মধ্যে আমাদের নাইট্রোজেন গ্যাস ভরা আছে এবং এরও ভলিউম 1 লিটার। তার মানে দুটোর ক্ষেত্রে আমরা সমান আয়তন নিয়েছি। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন বিজ্ঞানী অ্যাভোগাড্রো হাইড্রোজেন গ্যাস পূর্ণ করেছে 1 লিটার দিয়ে এবং নাইট্রোজেন গ্যাস পূর্ণ করেছেন 1 লিটার দিয়ে। কখন? যখন যখন তিনি এই যে পি ইকুয়াল টু চাপ আর টি ইকুয়াল টু উষ্ণতা, এই দুটোকে যখন তিনি স্থির রেখেছেন, তিনি এই দুটোকে স্থির রেখেছেন, চাপ এবং উষ্ণতা স্থির রেখে তিনি হাইড্রোজেন গ্যাস পূর্ণ করেছেন 1 লিটার আর নাইট্রোজেন গ্যাস পূর্ণ করেছেন 1 লিটার বেলুনের মধ্যে। করার পরে কি ঘটনা ঘটলো তিনি এখানে লক্ষ্য করেছেন যে এই হাইড্রোজেন গ্যাসের 1 লিটারের যে আয়তন, হাইড্রোজেন গ্যাসের 1 লিটারের যে আয়তন, এই আয়তনের সাথে এই গ্যাসের মধ্যে যে মোল অণু সংখ্যা আছে, এই গ্যাসের মধ্যে মোল অণু সংখ্যা আছে, আবার এই গ্যাসের মধ্যে মোল অণু সংখ্যা আছে, এই মোল অণু সংখ্যার সাথে এই 1 লিটারের যে আয়তন, সেই সংখ্যাটা সমান। তার মানে আমরা যদি একটু বলতে পারি যে 1 লিটারের ক্ষেত্রে, ওকে, 1 লিটারের ক্ষেত্রে মনে করো এই গ্যাসের যে মোল অণু সংখ্যা, সেটা যদি 10,000 হয়, 10,000 হয়, এটা কিন্তু অণু সংখ্যা। ওকে, মোল অণু সংখ্যা, অণু সংখ্যা, এই মোল অণু সংখ্যা যদি 10,000 হয়, তার মানে তিনি বলতে চেয়েছেন যে এই 10,000 মোল অণু সংখ্যার সাথে এর যে 1 লিটারের আয়তন, সেই আয়তনটা সমান। সেম ভাবে যখন নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা দেখবো এরও কি হবে, 1 লিটারের ক্ষেত্রে এর মধ্যে 10,000 আছে, সেই 10,000 অণুর সাথে বা অণু সংখ্যার সাথে সমান। তার মানে দুটোর আয়তন সেম, দুটোর আয়তনই সেম,
এবার আয়তন যতটা থাকবে সেই আয়তনের সাথে আমাদের এই গ্যাসের যে অণু থাকবে সেই গ্যাসের অণু সংখ্যা সমান হয়। এটা হচ্ছে 1 লিটারের ক্ষেত্রে করেছি। এইবার যদি 2 লিটার হতো, সাপোজ মনে করো যে এটা 2 লিটার, এবার হচ্ছে এটা 2L করলাম, এটা হচ্ছে 2L করলাম, 2 লিটার করলাম, তাহলে 1 লিটারের ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 10,000 অণু সংখ্যা, তাই না? তাহলে 2 লিটারের ক্ষেত্রে কি হতো দেখো, তাহলে 2 লিটারের ক্ষেত্রে আমাদের অবশ্যই বেশি হতো, তাহলে হচ্ছে 20 হতো, তাহলে 20,000 অণু সংখ্যা হতো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে 2 লিটারের ক্ষেত্রে কিন্তু 20,000 অণু সংখ্যা হতো। তার মানে যতটা পরিমাণ গ্যাসের আয়তন হবে ঠিক ততটা সংখ্যক এই গ্যাসের মধ্যে যে মোল অণু সংখ্যা আছে সেই সংখ্যাটা সমান। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই জিনিসটি লক্ষ্য করেছেন। এটি কত সালে? এই সালটা মনে রাখতে হবে। সেই সালটা হচ্ছে তোমাদের 1811 সালে। এই 1811 সালে যখন এই ঘটনা তিনি লক্ষ্য করলেন, লক্ষ্য করার পর যখন অ্যাকুরেট রেজাল্টটা এসেছিল, তখন তিনি এই যে অ্যাভোগাড্রোর যে প্রকল্প বা সূত্র, এই সূত্রটা তিনি তখন প্রতিষ্ঠা করে দিল। ওকে। এবং এই অ্যাভোগাড্রো হচ্ছে ইতালির বিজ্ঞানী। কোথাকার? ইতালি। এই কথাটা মনে রাখতে হবে, এই ছোট ছোট কথাগুলো একটু মনে রাখতে হবে। ইতালির বিজ্ঞানী, তিনি হচ্ছে ইতালির বিজ্ঞানী। অ্যাভোগাড্রো হচ্ছে ইতালির বিজ্ঞানী। 1811 সালে তিনি অ্যাভোগাড্রোর প্রকল্প বা সূত্রটি আবিষ্কার করেন। এবং কিভাবে আবিষ্কার করলো বোঝা গেল। এখন যদি আমরা একটু প্রপারলি আসি যে অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রোর সূত্র কি, সেটা এখন যদি আমরা লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, কারণ তিনি চাপ এবং উষ্ণতাকে স্থির রেখেছেন। তার মানে কি? স্থির উষ্ণতা ও চাপে, স্থির উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের ক্ষেত্রে হোক বা সকল গ্যাসের ক্ষেত্রে, স্থির উষ্ণতা ও চাপে সকল গ্যাসের আয়তন বা সকল গ্যাসের ক্ষেত্রে, সকল গ্যাসের, এখানে আয়তন দিলেও চলবে, কোনো অসুবিধা নাই। স্থির উষ্ণতা ও চাপে সকল গ্যাসের, চলো আয়তন লিখি, আয়তন, সকল গ্যাসের আয়তন তার, সকল গ্যাসের আয়তন তার, কার? এই গ্যাসের, সকল গ্যাসের আয়তন তার মোল, তাই না, অণুর সংখ্যার সমানুপাতি বা সমানুপাতি। ক্লিয়ার? এই সূত্রটাই তিনি বলেছেন। স্থির উষ্ণতা ও চাপে সকল গ্যাসের আয়তন তার মোল অণুর সংখ্যার সমানুপাতিক হয়। এই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র বা প্রকল্প। এখন এখান থেকে যদি আমরা একটু গাণিতিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে কি এসে দাঁড়ায় দেখো। মনে করি আমাদের চাপ এবং উষ্ণতা দুটোই হচ্ছে স্থির, তাহলে স্থির চাপ এবং স্থির উষ্ণতা, মানে চাপ এবং উষ্ণতা এই দুটো হচ্ছে আমাদের স্থির। ওকে। অর্থাৎ স্থির চাপ এবং উষ্ণতাতে কোনো গ্যাসের আয়তন যদি ভি হয় এবং এই যে মোল অণুর সংখ্যা যদি এন হয়, এই দুটো কথা কিন্তু মনে রাখতে হবে। কি বললাম? স্থির চাপ এবং উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি ভি এবং মোল অণুর সংখ্যা যদি এন হয়, তাহলে অ্যাভোগাড্রোর প্রকল্প বা সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? যে ভি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ ভি সমানুপাতিক এন, কারণ আয়তন তার মোল অণু সংখ্যার সাথে সমানুপাতিক। কখন? যখন আমাদের এই পি আর টি স্থির। এই দুটো কথা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাভোগাড্রো প্রকল্পে মেনশন করে দিতে হবে। এখন এই প্রপোর্শনালটা যদি আমরা ওঠাই, তাহলে ভি এখানে একটা ধ্রুবক আসবে কে ইন্টু এন, তাই না? এই কে হচ্ছে আমাদের ধ্রুবক, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাভোগাড্রোর সূত্র। এখান থেকে যদি আরেকটু আমরা মডিফাই করি, তাহলে ভি বাই এন আনতে পারি ইকুয়াল টু কে। তার মানে দেখা গেল অ্যাভোগাড্রোর সূত্রের আয়তন আর মোল অণুর সংখ্যার যে ডিভাইডেড, এই দুটা অ্যাকচুয়ালি হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র।
এবার এই অ্যাভোগাড্রোর সূত্র দিয়ে আমরা একটি সূত্র প্রতিষ্ঠা করি। কিভাবে? ধরে নাও দুটো গ্যাসের ক্ষেত্রে, এটা হচ্ছে কিন্তু সূত্রটা দেখালেন যে এইভাবে। কিন্তু এবার দুটো গ্যাসের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, মনে করো যে এইভাবে প্রথম গ্যাসের ক্ষেত্রে আমাদের কিন্তু পি এবং টি দুটোই স্থির থাকবে। দুটো গ্যাসের ক্ষেত্রেই চাপ এবং উষ্ণতা স্থির যদি থাকে, তাহলে প্রথম গ্যাসের যদি আয়তন V1 এবং মোল অণুর সংখ্যা যদি N1 হয়, কখন? যখন আমাদের টি আর পি এই দুটো হচ্ছে স্থির থাকবে। এটা কিন্তু আমাদের মেনশন করে দিতে প্রথম গ্যাসের ক্ষেত্রে। তাহলে অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে বা সূত্র থেকে আমরা কি লিখতে পারবো? এই V1/N1 ইকুয়াল টু একটা ধ্রুবক থাকবে কে। তো এই কেটাকে অ্যাকচুয়ালি আমরা K1 যদি ধরি, ওকে, এটা যদি K1 ধরি, এটা ডট ডট দিয়ে যদি আমরা 1 নং সমীকরণ হিসাবে রাখি। তারপরে দেখো, এটা হচ্ছে ফার্স্ট 1ST গ্যাসের ক্ষেত্রে বা সেকেন্ড গ্যাসের ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি। সেকেন্ড গ্যাসের ক্ষেত্রে যদি আয়তন V2 মোল অণুর সংখ্যা যদি N2 হয়, কখন? যখন এই টি ও পি উভয় স্থির থাকবে দুটো গ্যাসের ক্ষেত্রেই। তখন আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী আমরা লিখতে পারবো যে V2/N2 ইকুয়াল টু কি, আর একটা ধ্রুবক, এটা K1 লিখেছি, তাহলে এটা K2 দিই। যেখানে এটা K2 দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ডট ডট দিয়ে যদি আমরা একটু এটা যদি আমরা ডট ডট দিয়ে একটু 2 নাম্বার দিই, 2 নং যদি সমীকরণ হিসাবে আমরা লিখি, তাহলে 1 এবং 2 এই দুটো যদি আমরা ডিভাইড করি এখন, তাহলে কি এসে দাঁড়াচ্ছে? বা 1 ও 2 থেকে যদি আমরা পাই, তাহলে কি এসে দাঁড়াবে? দেখো 1 ও 2 থেকে আমরা পাচ্ছি যে এই V1/N1 ইকুয়াল টু V2 বাই কি দাঁড়াচ্ছে? N2, তাই না? V1/N1 সমান সমান V2/N2, এইভাবে কিন্তু এসে আমাদের দাঁড়াচ্ছে। দেখো V1/N1 আরেকটা সমান সমান V2/N2, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ধ্রুবক, তাই না? এটাই কিন্তু আমাদের ধ্রুবক। এখন এই জিনিসটাকে আমরা আরেকটু গুছিয়ে লিখতে পারি না? এই যে V1/V2 ইকুয়াল টু N1/N2, এইভাবে লিখতে পারি। কারণ V1/N1 সমান V2/N2 যদি হয়, তাহলে V1 এর নিচে আমরা V2 নিয়ে এসেছি, আর এই N1টাকে উপরে নিয়ে গেছি, আর N2 তো নিচে ছিলই। তাহলে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই সমীকরণ আমরা দুভাবে লিখতে পারি, এই একটা আর এই একটা। এই দুটো সমীকরণ আছে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প বা সূত্র থেকে লিখতে পারি। আশা করি তোমাদের এই অ্যাভোগাড্রোর প্রকল্প বা সূত্র নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে তোমরা এই মোলার আয়তন এবং অ্যাভোগাড্রোর সূত্রের প্রকল্প এই দুটো জিনিস একটু সুন্দরভাবে নোট করে বুঝে একটু পড়ার চেষ্টা করো। আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো তোমাদের সাথে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সুন্দরভাবে একটা কমেন্ট জানাবে। তুমি যদি উপকৃত হয়ে থাকো এই ক্লাসের দ্বারা, তাহলে অবশ্যই আরো অন্যদের উপকৃত করতে ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা, এবং সর্বশেষে একটা লাইক দিতে কেউ ভুলবে না। তাহলে এটা ক্লিয়ার করো। আমি এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমার